আমরা এখানে কোনো রাজনৈতিক দলের হারজিত নিয়ে আলোচনা করতে আসিনি, বরং এটা একটা নির্দিষ্ট জায়গার গভীরে গিয়ে তার রাজনৈতিক অর্থনীতি আর তার চ্যালেঞ্জগুলোকে ডেটার মাধ্যমে বোঝার একটা চেষ্টা। আজ আমাদের ফোকাস পশ্চিমবঙ্গের হরিশ্চন্দ্রপুর। একটা অদ্ভুত ধাঁধা, তাই না? হরিশ্চন্দ্রপুরের গল্পটা ঠিক এইরকমই। একদিকে জল, ভোট আর সরকারি প্রকল্পের কোনো অভাব নেই, অথচ অন্যদিকে চাকরি আর বিশ্বাসের এমন আকাল কেন? এই প্রশ্নটাকেই আমরা আজ তথ্যের আয়নায় বিশ্লেষণ করব। যে কোনো জায়গার রাজনীতি বুঝতে গেলে আগে তো সেখানকার মাটি আর মানুষকে বুঝতে হবে, তাই না? চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। হরিশ্চন্দ্রপুরের আসল ছবিটা ঠিক কী রকম? পশ্চিমবঙ্গের মালদা জেলা, উত্তরবঙ্গের গাঙ্গীয় সমভূমি, এখানেই হরিশ্চন্দ্রপুর। এখানকার জীবনজীবিকার সবটাই কিন্তু এই উর্বর মাটি আর নদীকে ঘিরে। এই সংখ্যাটা দেখুন, 54%। ভাবা যায়, মানে এখানকার অর্ধেকেরও বেশি পরিবারের নিজের কোনো জমি নেই। তারা ভূমিহীন কৃষি শ্রমিক। এর মানেটা খুব পরিষ্কার, তাদের জীবনটা পুরোপুরি অন্যের জমি আর প্রকৃতির মর্জির ওপর টিকে আছে। আর সেই অনিশ্চয়তারই আরেকটা দিক হল এই সংখ্যাটা, প্রায় 47.6%। মানে বলতে গেলে প্রায় অর্ধেক পরিবারই দারিদ্র্যসীমার নিচে। দিনের পর দিন এ তীব্র আর্থিক সংকট তাদের স্বপ্নগুলোকে ছোট করে দিচ্ছে। উন্নয়নের এত কথা হয়, কিন্তু বাস্তবটা দেখুন, মাত্র 24% গ্রামে পাকা রাস্তা আছে। মানে 4টে গ্রামের মধ্যে 3টেতেই ভালো রাস্তা নেই। একবার ভাবুন, একটা অ্যাম্বুলেন্সকে ঢুকতে কতটা কষ্ট করতে হয়, বা কৃষকদের ফসল বাজারে নিয়ে যেতে কতখানি লোকসান হয়। এটাই তো এখানকার সবথেকে বড় কন্ট্রাডিকশন। একদিকে 98% বাড়িতেই পানীয় জল পৌঁছয়, যেটা অবশ্যই একটা বড় সাফল্য, কিন্তু অন্যদিকে মহানন্দা আর কালিন্দ্রের বিধ্বংসী বন্যায় প্রতি বছর মানুষের সব কিছু ভেসে যায়। মানে যে জল জীবন দেয়, সেই জলই আবার জীবন কেড়ে নেয়। রিসোর্স আছে, কিন্তু ম্যানেজমেন্টের অভাবটা খুব স্পষ্ট। আচ্ছা, এই যে মাটির এত কঠিন বাস্তব, এর প্রভাবটা ভোটের বাক্সে কিভাবে পড়ে? চলুন এবার একটু নির্বাচনী ডেটা ঘেঁটে দেখা যাক। এই চার্টটা খুব ইন্টারেস্টিং। দেখুন, 2016 আর 2021-এর মধ্যে কি অসামান্য একটা পরিবর্তন। 2016-তে যেখানে কংগ্রেসের ভোট ছিল প্রায় 55%, 2021-এ এসে তৃণমূলের ভোট শেয়ার 60% ছাড়িয়ে গেল। এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়। এর পেছনে ভোটারদের আশা আকাঙ্ক্ষা আর রাজনৈতিক আনুগত্যের একটা বিরাট ওলটপালট কাজ করেছে। এখনকার বিধায়কের অবস্থাটা যদি দেখি, তাহলে ছবিটা বেশ জটিল। একদিকে তিনি রাজ্যের মন্ত্রী, সরকারি প্রকল্পে সুবিধা দিতে পারেন, মানুষের সাথে যোগাযোগও আছে, কিন্তু অন্যদিকে কাজ ডেলিভারি করার ক্ষেত্রে দুর্বলতা, গ্রামের হিংসা আর রাজ্যের বড় বড় কেলেঙ্কারের ছায়া, এই সব মিলিয়ে তার ভাবমূর্তি বেশ কিছুটা ধাক্কা খেয়েছে। আর এই দুর্বল জায়গাগুলোই কিন্তু বিরোধীদের জন্য সুযোগ তৈরি করে দেয়। তবে একটা কথা মনে রাখা খুব জরুরি, এই সব বিশ্লেষণ করতে গিয়ে আমরা যেন প্রত্যেকটা ভোটারের মর্যাদাকে সম্মান করি। পাবলিক স্পিচ, বিশেষ করে রাজনৈতিক কথাবার্তার একটা বিরাট দায়িত্ব আছে। এর কাজ উস্কানি দেওয়া নয়, বরং সঠিক তথ্য দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে এই যে বিশ্বাসের ঘাটতি, এটা তৈরি হলো কেন? কি কি কারণে মানুষের মনে ক্ষোভ জমছে? চলুন এবার গভীরে গিয়ে সেই অ্যান্টি ইনকামবেন্সের কারণগুলো খুঁজে বের করি। মানুষের রাগের পেছনে কয়েকটা নির্দিষ্ট কারণ আছে। যেমন ধরুন, শিক্ষক নিয়োগ দুর্নীতি। এটা শুধু একটা স্ক্যাম নয়, হাজার হাজার ছেলেমেয়ের স্বপ্নভঙ্গের গল্প। ভোটের পরের হিংসা মানুষের মনে ভয় ধরিয়ে দিয়েছে। 34 নম্বর জাতীয় সড়কের বেহাল দশা, রেশনে কারচুপি, চালের দাম বেড়ে যাওয়া আর ভোট কেনার অভিযোগ, এই প্রত্যেকটা জিনিস সাধারণ মানুষের জীবনকে সরাসরি এফেক্ট করে। অ্যান্টি ইনকামবেন্সি শব্দটা আমরা খুব ব্যবহার করি, কিন্তু হরিশ্চন্দ্রপুরের ক্ষেত্রে এর মানে শুধু অসন্তোষ নয়। এর আসল মানে হল সরকার যে ভালো কাজ বা ওয়েলফেয়ারের প্রতিশ্রুতি দিয়েছিল আর বাস্তবে মানুষ যা পেয়েছে তার মধ্যেকার বিরাট ফারাক। যখন বিশ্বাসটা ভেঙে যায়, তখন ভালো প্রকল্পগুলো অর্থহীন হয়ে পড়ে। তো সমস্যা তো অনেক চিহ্নিত করা হলো, এবার সমাধানের কথা ভাবা যাক। আমরা এখন একটা ব্লুপ্রিন্ট বা রূপরেখা দেখব, যেটা শুধু ওপর সমস্যার সমাধান করবে না, বরং সিস্টেমের গোড়ায় গিয়ে রোগ সারানোর চেষ্টা করবে। এই নতুন পরিকল্পনার 4টে মূল স্তম্ভ আছে। 1.
পরিকাঠামোর পুরো খোলনলছে বদলে ফেলা। 2. বন্যা নিয়ন্ত্রণ আর সেচের পাকা ব্যবস্থা করা। 3. স্থানীয়ভাবে চাকরি তৈরির একটা ইঞ্জিন তৈরি করা। আর 4. সরকারি প্রকল্পগুলো যেন আরও দ্রুত আর স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছায় সেটা নিশ্চিত করা। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। যেমন 34 নম্বর জাতীয় সড়কের বাইপাস। এখনকার সমস্যা কি? ভাঙা রাস্তা, যাতায়াতের খরচ দ্বিগুণ আর রোজকার দুর্ঘটনা। সমাধানটা কি? 8 থেকে 10 কিলোমিটারের একটা বাইপাস। এর ফলে কি হবে? যাতায়াতের সময় প্রায় অর্ধেক হয়ে যাবে আর দুর্ঘটনা কমবে অন্তত 30%। এটা একটা কংক্রিট মেজারেবল সলিউশন। অবশ্যই এর জন্য বড় বিনিয়োগ লাগবে। NH 34 বাইপাসের জন্য প্রায় 230 কোটি, অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্কের জন্য 200 কোটি আর সেচ প্রকল্পের জন্য 50 কোটি টাকা, সব মিলিয়ে প্রায় 480 কোটি টাকা। এই অঙ্কটাই বুঝিয়ে দেয় যে এটা কোনো ছোটখাটো প্যাচওয়ার্ক নয়, এটা একটা বড় আকারের ডেভেলপমেন্টের সলিড কমিটমেন্ট। আর এই বিনিয়োগের সরাসরি ফল কি হবে? চাকরি। প্রস্তাবিত অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে প্রায় 5,000 নতুন চাকরি তৈরি হতে পারে। এর মানে এখানকার তরুণদের আর কাজের খোঁজে বাইরে যেতে হবে না, তারা নিজের এলাকাতে সম্মানের সঙ্গে কাজ করতে পারবে। তবে আধুনিক শাসনে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে। মানুষের সাথে কাজ করার সময় তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করাটা একটা মৌলিক অধিকার। ভারতের নতুন ডেটা প্রোটেকশন আইন অনুযায়ী মানুষের সম্মতি বা কনসেন্ট ছাড়া কিছুই করা যাবে না। এটা শুধু একটা আইনি বাধ্যবাধকতা নয়, এটা এথিক্যাল বা নৈতিক শাসনের একটা অঙ্গ। আমরা আলোচনার প্রায় শেষের দিকে। এবার এই নির্দিষ্ট এলাকার প্ল্যানিং থেকে বেরিয়ে চলুন শাসনের একটা বড় দর্শন নিয়ে ভাবি, কারণ আসল উদ্দেশ্যটা তো রাজনীতির থেকেও অনেক বড়। একটা কথা আছে, কোনো সরকারের আসল সাফল্য মাপা হয় সবচেয়ে দূরের গ্রামের সবচেয়ে শেষ মানুষটার মর্যাদা দিয়ে। এই একটা কথাই কিন্তু আমাদের পুরো আলোচনার সারমর্ম। শাসন ব্যবস্থা হওয়া উচিত মানুষকেন্দ্রিক, ক্ষমতাকেন্দ্রিক নয়। আসলে নির্বাচনটাই শেষ কথা নয়, নির্বাচন তো একটা যন্ত্র বা টুল মাত্র। আসল লক্ষ্য হল ডেটাকে কাজে লাগিয়ে মানুষের জন্য আরও ভালো একটা শাসন ব্যবস্থা তৈরি করা। ডেটা ইঞ্জিনিয়ারিং ফর বেটার গভর্নেন্স। If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at ngr@blueprintstrategies.ai or call 080-4204-1602. Purpose Beyond Politics.